নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আজকে তোমাদের গণিত ক্লাসে স্বাগতম। আজকে 5 নম্বরের গুণোত্তর অনুক্রম। আমি আজকে গুণোত্তর অনুক্রম সম্পর্কে ব্যাখ্যা করতে থাকবো। লিনি নামে একজন শিক্ষার্থী, তিনি তার মায়ের জন্য একটি গিফট কিনতে যাচ্ছে। তাহলে তিনি তার গিফটটি কিনতে তার 300 টাকা প্রয়োজন। তিনি চিন্তা করছেন যে নভেম্বর মাস থেকে তিনি টাকা সঞ্চয় করতে থাকবেন তার মায়ের জন্য গিফট কেনার জন্য, এবং সে চিন্তা করছে যে প্রতি সপ্তাহে তিনি টাকা সঞ্চয় করবেন। নভেম্বর মাসে প্রতি সপ্তাহে তিনি টাকা সঞ্চয় করতে যাচ্ছে। প্রতি সপ্তাহে নভেম্বর মাস থেকে তার শুরু সঞ্চয় করা শুরু। তিনি তাহলে প্রথম মাসে তার নভেম্বর থেকে শুরু, তার নভেম্বর মাসের প্রথম সপ্তাহে তিনি সঞ্চয় করেছেন 5 টাকা। তার শর্ত, তিনি মনে মনে চিন্তা করেছেন যে তিনি প্রতি সপ্তাহে টাকা সঞ্চয় করবেন তার পূর্ব সপ্তাহে যা সঞ্চয় করেন তার দ্বিগুণ। তাহলে দ্বিতীয় সপ্তাহে কিন্তু তিনি সঞ্চয় করবেন তার পূর্বের সপ্তাহে যে টাকা সঞ্চয় করেছেন তার দ্বিগুণ। তাহলে অর্থাৎ পূর্বের সপ্তাহে সঞ্চয় করেছেন 5 টাকা, তার দ্বিগুণ আসে কত? 10 টাকা। তৃতীয় সপ্তাহে তিনি সঞ্চয় করবেন কত? তাহলে তার পূর্বের সপ্তাহে যে টাকা সঞ্চয় করেছেন তার দ্বিগুণ, অর্থাৎ তার আসে কিন্তু 20 টাকা। চতুর্থ সপ্তাহে তিনি টাকা সঞ্চয় করবেন পূর্বের সপ্তাহে যে টাকা সঞ্চয় করেছেন তার দ্বিগুণ, তার আসে কত? 40 টাকা। পঞ্চম টাকা সঞ্চয় করবেন কত? তাহলে তার চতুর্থ সপ্তাহে যে টাকা সঞ্চয় করেছেন তার দ্বিগুণ, তার আসে কত? 80 টাকা। এভাবে কিন্তু চলতে থাকবে কিন্তু তার টাকা সঞ্চয় করা। এখন আমরা দেখতে পাচ্ছি যে তিনি যে টাকা যে সঞ্চয় করেছেন সেই সঞ্চয় করা টাকা নিয়ে আমরা একটু অনুক্রম গঠন করব। তাহলে প্রথম সপ্তাহে সঞ্চয় করেছি 5 টাকা, দ্বিতীয় সপ্তাহে 10 টাকা, তৃতীয় সপ্তাহে 20 টাকা, চতুর্থ সপ্তাহে 40 টাকা, পরের সপ্তাহে 80 টাকা। ডট ডট ডট। আমরা দেখবো যে এটা কোন ধরনের অনুক্রম, আসলে এটা অনুক্রম গঠন করছে কিনা আমরা সেটি দেখে নিব। আমরা এই যে কোনো পদকে আমরা তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করছি। তাহলে যে কোনো পদ 10 তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করছি 5, যে কোনো পদ 20 একে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করছি, যে কোনো পদ 40 একে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করছি, যে কোনো পদ 80 একে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করছি। তাহলে যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে আসলে আমরা দেখতে পাচ্ছি, যেমন 5 কে যদি আমরা 10 কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাগফল পাচ্ছি কত? আমরা ভাগফল পাচ্ছি কিন্তু 2। আবার যে কোনো পদকে যদি আমরা তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করি তাহলে ভাগফল 2 পাচ্ছি কিন্তু। তাহলে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কোনো পদকে আমরা তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাচ্ছি কিন্তু 2, অর্থাৎ ভাগফল একই আসে। তাহলে যদি এরকম ভাবে যদি আমরা কোনো অনুক্রমের যে কোনো পদকে যদি তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করি, ভাগফল যদি একই হয় তখন কিন্তু সেই অনুক্রমটি কিন্তু যখন সেটি গুণোত্তর অনুক্রম হয় তাহলে এটি কিন্তু একটি এই যে অনুক্রমটি আমরা দেখতে পাচ্ছি এই অনুক্রমটি একটি গুণোত্তর অনুক্রম, কিন্তু গুণোত্তর অনুক্রম। তাহলে আমরা লিখতে পারি যে গুণোত্তর অনুক্রমের প্রথম পদটিকে যদি আমরা এই ধরি, গুণোত্তর অনুক্রমের প্রথম পদটিকে এ এবং সাধারণ অনুপদকে আর দ্বারা প্রকাশ করা হয়,
গুণোত্তর অনুক্রমের বীজগণিত রূপটি হবে তাহলে গুণোত্তর 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 অনুক্রমের গুণোত্তর অনুক্রমের বীজগণিতীয় রূপ বীজগণিতীয় গুণোত্তর অনুক্রমের বীজগণিতীয় রূপ। আমরা একটু চিন্তা করি, এখানে দেখে এই যে প্রথম পদ, আমরা এখানে এই গুণোত্তর অনুক্রমের প্রথম পদ কত 5, এর সাথে যদি আমরা এখানে ভাগফল, এই যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগফল আসছে 2, আমরা যদি এই ভাগফল অর্থাৎ প্রথম পদের সাথে যদি ভাগফল গুণ করি তাহলে কিন্তু আমরা দ্বিতীয় পদ পাচ্ছি 10, আবার এই দ্বিতীয় পদ 10 এর সাথে যদি আমরা আবার সে ভাগফল গুণ করি তাহলে কিন্তু আমরা তৃতীয় পদ পাচ্ছি, কিন্তু তৃতীয় পদ হচ্ছে আবার 20, এর সাথে যদি আমরা আবার ভাগফল গুণ করি তাহলে কত পাচ্ছি আমরা চতুর্থ পদ কিন্তু পাচ্ছি। তাহলে এখানে সেরকম ভাবে যে অনুক্রমের বীজগণিত রূপটি হবে যে প্রথম পদ হচ্ছে a, যদি আমরা এই প্রথম পদের সাথে যদি সাধারণ অনুপাত গুণ করি আর তাহলে কিন্তু আমরা দ্বিতীয় পদ পেয়ে যাবো, তাহলে দ্বিতীয় পদ হবে আর। আবার দ্বিতীয় পদের সাথে যদি আমরা আবার সাধারণ অনুপাত আর গুণ করি তাহলে কিন্তু আমরা তৃতীয় পদ পেয়ে যাব। আবার আমরা তৃতীয় পদের সাথে যদি সাধারণ অনুপাত গুণ করি তাহলে আমরা কিন্তু চতুর্থ পদ পেয়ে যাব, অর্থাৎ এই আর কিউব ডট 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 এভাবে কিন্তু আমরা পেয়ে যাব। কিন্তু এখন আমরা এই গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদকে আমরা ভাগ করব প্রথম পদ দ্বারা। প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে এখানে এ আর, এই দ্বিতীয় পদকে আমরা ভাগ করছি প্রথম পদ দ্বারা। প্রথম পদ হলো এ দ্বারা ভাগ করলে এখানে 80 হলে আমরা এ আর কে যদি এ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 8 থাকে। আবার আমরা তৃতীয় পদকে যদি আমরা দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি, দ্বিতীয় পদ, তাহলে এখানে তৃতীয় পদ হচ্ছে এ আর স্কোয়ার। এই তৃতীয় পদকে যদি আমরা দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি, দ্বিতীয় পদ হচ্ছে এ আর দ্বারা ভাগ করলে থাকে কিন্তু এখানে 8 থাকে। কিন্তু একইভাবে আমরা যদি চতুর্থ পদকে যদি আমরা তৃতীয় পদ দ্বারা ভাগ করি, তৃতীয় পদ, তাহলে চতুর্থ পদ হচ্ছে এখানে এ আর কিউব, একে যদি আমরা তৃতীয় পদ দ্বারা ভাগ করি এ আর স্কোয়ার তাহলে আসে আর আসে কিন্তু। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে কিন্তু ভাগফল কিন্তু একই আসে, আর আসে কিন্তু। তাহলে আমরা এই অনুক্রমটির আমরা কিভাবে n-তম পদ নির্ণয় করব, ডট ডটের আমরা যদি এই অনুক্রমটির n-তম পদ নির্ণয় করতে চাই তাহলে n-তম পদ হবে আমরা দেখতে পাচ্ছি যে পদগুলোর সাথে একটা যে প্রথম পদে কিন্তু এখানে প্রথম পদে এর সঙ্গে আর গুণ আছে, কিন্তু আর এর সহগ কত 0। দ্বিতীয় পদে কিন্তু এর সঙ্গে আর গুণ আছে, যেখানে আর এর সূচক কিন্তু 1। তৃতীয় পদে এর সঙ্গে আর গুণ আছে, অর্থাৎ এখানে আর এর সূচক হচ্ছে 2, অর্থাৎ তৃতীয় পদ সংখ্যা যত তার চেয়ে কিন্তু 1 কম আর এর সূচক। এটা চতুর্থ পদ অর্থাৎ পদ সংখ্যা যত তার চেয়ে কিন্তু আর এর সূচক 1 কম। তাহলে এখানে n-তম পদ হবে কত, n-তম পদ অবশ্যই প্রত্যেকটি পদে আবার এই আর এর সাথে কিন্তু এখানে a গুণাকার আছে, তাহলে a হবে ইনটু আর n-তম পদ, অর্থাৎ যততম পদ তার চেয়ে কিন্তু 1 কম সূচক, অর্থাৎ আর এর সূচক হবে যততম পদ। যেমন এখানে এটা 4তম পদে আর এর সূচক কত, যততম পদ তার চেয়ে কিন্তু 1 কম, তাহলে r টু দি পাওয়ার n-1 হবে n-তম পদে আর এর n-তম পদে আর এর সূচক আসবে কত, n-1 আসবে কিন্তু। আমরা এবার আরো বিস্তারিত জানবো এই গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ সম্পর্কে। লিলি প্রতি সপ্তাহে সঞ্চয় অনুক্রমটি এভাবে ছিল যে প্রথম সপ্তাহে 5 টাকা সঞ্চয় করেন, দ্বিতীয় সপ্তাহে 10 টাকা, তৃতীয় সপ্তাহে 20 টাকা, চতুর্থ সপ্তাহে 40 টাকা ডট ডট ডট। তাহলে এখন আমাদেরকে যদি এভাবে আমরা বের করতে পারবো যে পঞ্চম সপ্তাহে কত টাকা আছে, চতুর্থ সপ্তাহে যে টাকা সঞ্চয় করছেন তার
দ্বিগুণ একটি টাকা। কিন্তু আমাদেরকে যদি বলা হয় যে 880তম সপ্তাহে 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 লিলি কত টাকা সঞ্চয় করবে, লিলি কত টাকা সঞ্চয় করবে, তখন কিন্তু আমাদের এটি এভাবে কিন্তু মাথা খাটিয়ে আমরা এভাবে মানে এভাবে আমরা বের করবো, কিন্তু আমাদের অনেক সময়ের ব্যাপার। কিন্তু কিন্তু আমরা অল্প সময় কিভাবে এই 880তম সপ্তাহে লিলি কত টাকা সঞ্চয় করতে পারবে সেটি কিভাবে বের করব, সেটি আমরা কিভাবে সহজে বের করতে পারি সেটি আমরা এখন সেই সূত্র যে এখন ব্যাখ্যা করতে থাকবো। পদ দেয়া আছে, দেয়া আছে প্যাটার্ন আমরা লিখতে পারি লিখতে পারি 1 নম্বর পদের মান হচ্ছে 5, 1 নম্বর পদের মান হচ্ছে 5। 2 নম্বর পদ, 2 নম্বর পদের মান হচ্ছে 10। আমরা 10 পাচ্ছি কিভাবে, আমরা এই প্রথম পদের সাথে 2 গুণ করলে কিন্তু আমরা দ্বিতীয় পদ পাচ্ছি। এখানে তৃতীয় পদ, তৃতীয় পদের মান হচ্ছে 20। আমরা তৃতীয় পদ পাচ্ছি দ্বিতীয় পদের সাথে, দ্বিতীয় পদ কত 5 × 2, তার সাথে যদি 2 গুণ করি তাহলে আমরা কিন্তু তৃতীয় পদ পাচ্ছি। কিন্তু এখানে এখানে কিন্তু আমরা বলতে পারি যে প্রথম পদে কতগুলো 2 গুণাকার আছে, 0টি কিন্তু মানে এখানে, অর্থাৎ এখানে কিন্তু 0টি 2 গুণাকার আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 5 × এখানে কিন্তু প্রথম পদে কিন্তু কোনো 2 গুণাকার নেই, এই জন্য 2 এর ঘাত হবে 0, 2 এর ঘাত কিন্তু 0। দ্বিতীয় পদে আমরা দেখতে পাচ্ছি যে একটি 2 গুণাকারে আছে, তাহলে এটিকে আমরা লিখতে পারি এভাবে 5 × অর্থাৎ একটি 2 গুণাকার আছে এখানে, তাহলে 2 এর ঘাত কত 1। তৃতীয় পদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2টি 2 গুণাকার আছে, তাহলে আমরা জানি ভিত্তি একই থাকলে সূচকে সূচকে যোগ হয়, 2 লিখছি, এই জন্য 2 এর ঘাত 2, 2 এর ঘাত 2। এবার চতুর্থ পদটি হচ্ছে 40। আমরা 40 পাচ্ছি কিভাবে, আমরা যদি তৃতীয় পদের সাথে যদি 2 গুণ করি তাহলে আমরা কিন্তু চতুর্থ পদ পাচ্ছি। তাহলে তৃতীয় পদ কত 5 × 2 × 2, এর সাথে আমরা যদি আরেকটি 2 গুণ করি তাহলে কিন্তু আমরা চতুর্থ পদ পাই। তাহলে এটাকে লিখতে পারি 5 × 2 এর ঘাত কিন্তু 3। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আমরা চতুর্থ পদ বের করছি, তাহলে চতুর্থ পদের ক্ষেত্রে কিন্তু 5 এর সাথে কিন্তু 2 এর ঘাত হবে, যততম পদ তার চেয়ে কিন্তু 2 এর ঘাত হবে 1 কম দেখতে পাচ্ছি। তৃতীয় পদে কিন্তু 5 এর সাথে 2 গুণ এবং 2 এর ঘাত হচ্ছে কিন্তু কত 2, অর্থাৎ যততম পদ তার চেয়ে কিন্তু 1 কম 2 এর ঘাত, তার চেয়ে 1 কম 2 এর ঘাত। তাহলে এখানে n তম পদের ক্ষেত্রে n তম পদটি হচ্ছে an, তাহলে এখানে আমরা লিখতে পারি এভাবে যে এখানে 5 এর সাথে কতগুলো 2 গুণাকার আছে, 5 × 2 × 2 × 2 × 2 × ডট 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 ইন্টু 2 × 2 × 2, অর্থাৎ আমরা এখানে দেখেছি যে চতুর্থ পদে 5 এর সাথে কিন্তু এখানে 2 এর সূচক 3, অর্থাৎ যততম পদ তার চেয়ে কিন্তু 2 এর সূচক 1 কম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি n তম পদের ক্ষেত্রে 5 এর সঙ্গে 2 গুণ, যেখানে 2 এর সূচক হবে কত যততম পদ তার চেয়ে 1 কম, তাহলে এখানে পদ হচ্ছে n তম পদ,
n হচ্ছে 1 কম, আসে কত 5 × 2n-1 আসে কিন্তু। তাহলে n তম পদ আমরা লিখতে পারি an সমান হচ্ছে 5 × 2n-1। এখানে n হচ্ছে n তম পদ আর 5 হচ্ছে কিন্তু প্রথম পদ, 5 হচ্ছে প্রথম পদ। এবং আমরা এখানে যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে, যে কোনো পদ 10 তাকে তার পূর্ববর্তী পদ দ্বারা 5 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 2। একইভাবে 20-কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কত 2 পাচ্ছি কিন্তু। 40-কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি, যে কোনো পদকে ভাগ করলে 2 আসে কিন্তু। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, এখানে 2 পাচ্ছি কিন্তু। অর্থাৎ এখানে সাধারণ অনুপাত হচ্ছে 2। তাহলে এই 2 হচ্ছে সাধারণ অনুপাত, আমরা লিখতে পারি 2 হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ n তম পদ সমান এই প্রথম পদ অর্থাৎ 5 এর পরিবর্তে আমরা এই লিখতে পারি। আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করছি a ইনটু, এখানে সাধারণ অনুপাতকে আমরা r দ্বারা প্রকাশ করি n তম পদের ক্ষেত্রে। তাহলে a ইনটু r, এর ঘাত হবে n-1। তাহলে n তম পদ গুণোত্তর অনুক্রমের n তম পদ হচ্ছে a ইনটু r⁴n-1। তাহলে আমরা এখন এই গুণোত্তর অনুক্রমের 880তম সপ্তাহে কত টাকা, 880তম সপ্তাহে কত টাকা সঞ্চয় করবে আমরা সেটি এখন বের করতে পারবো কিন্তু 880তম সপ্তাহে। তাহলে আমরা লিখতে পারি যে n তম পদ গুণোত্তর অনুক্রমে সেটি হচ্ছে a ইনটু r⁴n-1। অতএব 880তম পদ হচ্ছে a ইনটু r⁴, এখানে n এর পরিবর্তে কিন্তু 880 বসবে, 880 - 1। এবার আমরা এর মান বসাতে পারি। এখানে a হচ্ছে 5, এর পরিবর্তে 5 হবে। আর সাধারণ অনুপাত হচ্ছে এখানে যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে আসে কত 2 আসে কিন্তু 2। তাহলে 2 এর ঘাত হচ্ছে 880 থেকে আমরা 1 বিয়োগ করলে পাচ্ছি আমরা 879 পাচ্ছি কিন্তু 879। অর্থাৎ 5 এর সাথে আমরা 2⁸ গুণ করলে যে সংখ্যাটি আসবে সেটি হচ্ছে 880তম সপ্তাহে সেই লিলির সঞ্চয়কৃত টাকার পরিমাণ। এভাবে আমরা যে কোনো ভাবে কিন্তু আমরা চাইলে কিন্তু এখান থেকে যে 1 লক্ষতম সপ্তাহে লিলি কত টাকা সঞ্চয় করতে পারবে যদি তিনি এভাবে টাকা সঞ্চয় করে তার ব্যাংকে রাখতে চায়, তাহলে সেটা কিন্তু আমরা বের করতে পারবো একইভাবে কিন্তু। সকলকে ধন্যবাদ শিক্ষার্থী বন্ধু, আজ এই পর্যন্ত।